হ্যালো এভরিওয়ান, আমরা পড়ছি ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত। এটা 6th চ্যাপ্টার আমরা কভার করব সিটিজেনশিপ নিয়ে। বাকি আগের চ্যাপ্টারগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্ট খুঁজে পাবে। আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সিটিজেনশিপ চ্যাপ্টার 6। তো প্রত্যেকটা স্টেটে সিটিজেন থাকে, এলিয়েন থাকে। সিটিজেন তাদের বলা হয় যারা ফুল টাইম মেম্বার কোনো একটা দেশের, ঠিক আছে, যেমন আমি তুমি। আর এলিয়েন হচ্ছে অন্য দেশের নাগরিক যারা ভারতে এই মুহূর্তে রয়েছে। তো ফ্রেন্ডলি এলিয়েনও হতে পারে, যদি যে সমস্ত দেশ থেকে নাগরিক এসেছে তার সাথে ভারতের বন্ধুত্ব সম্পর্ক আছে, তাহলে তার হবে ফ্রেন্ডলি এলিয়েন। কোনো দেশের সাথে যদি ভালো সম্পর্ক না থাকে, ওয়ার সিচুয়েশন থাকে, সেই সময় যদি সেখান থেকে কেউ যদি লোক এসে ইন্ডিয়াতে থাকে, তখন তাদের বলবো আমরা এনিমি এলিয়েন। তো ভারতের নাগরিকদের উপর কিন্তু কিছু কিছু ফান্ডামেন্টাল রাইট আছে, কিছু অধিকার আছে প্রত্যেকটা ভারতের নাগরিকের, যেগুলো এলিয়েন্সদের নেই। তো কিছু ফান্ডামেন্টাল রাইট, যে মৌলিক অধিকার, তার মধ্যে আর্টিকেল 15 যেটা কিনা বলে ডিসক্রিমিনেশন করা যাবে না, পক্ষপাতিত্ব করা যাবে না, বা আর্টিকেল 16 কথা বলে রাইট টু অপরচুনিটি ইন এমপ্লয়মেন্ট, চাকরি বাকরিতে প্রত্যেকে সমান অধিকার দেওয়ার কথা বলা হয়। বাক স্বাধীনতার কথা বলা হয় আর্টিকেল 19-এ। আর কালচারাল এডুকেশনাল রাইটের কথা বলা হয় আর্টিকেল 29 আর 30-তে। কিন্তু মনে রাখতে হবে এই যে আর্টিকেলগুলো 15, 16, 19, 29 আর 30, এই আর্টিকেলগুলো কিন্তু কেবলমাত্র সিটিজেনদেরকেই দেয়া হয়েছে। এলিয়েন যারা যারা বাইরের, তাদেরকে কিন্তু এই আর্টিকেলগুলো দ্বারা ফান্ডামেন্টাল রাইট তাদের গ্যারেন্টি দেয় না। যেমন ফান্ডামেন্টাল রাইট যেমন আছে, কিছু মৌলিক অধিকার আছে, সেরকম প্রত্যেকটা নাগরিকের কিছু মৌলিক দায়িত্বও আছে, সেগুলোকে আমরা বলি ফান্ডামেন্টাল ডিউটিস। সেগুলো আমরা পরবর্তীকালে পড়বো, জানবো। একটা শর্টকাট ফ্যাক্ট জেনে রাখো, ইন্ডিয়াতে যদি কেউ প্রেসিডেন্টের ইলেকশনের জন্য দাঁড়ায়, এটা ম্যাটার করে না যে সে কীভাবে নাগরিকত্ব প্রাপ্ত হয়েছে তার, সে ভারতে জন্মগ্রহণ করে ভারতের নাগরিক, নাকি কোনোভাবে পরবর্তীকালে রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশনের মাধ্যমে সে নাগরিক হচ্ছে, সেটা কিন্তু ম্যাটার করে না। কিন্তু ইউএসএতে করে। ইউএসএতে যে বার্থ নিয়েছে সেই কিন্তু প্রেসিডেন্টের পদের জন্য লড়তে পারে। কোনো ব্যক্তি যদি ন্যাচারালাইজেশন বা রেজিস্ট্রেশনের মাধ্যমে করে থাকে, তাহলে কিন্তু সে পারে না। তো সিটিজেনশিপের কথা বলে আর্টিকেল 5 থেকে 11 পার্ট 2 এর মধ্যে, কনস্টিটিউশনের পার্ট 2, আর্টিকেল 5 to 11 কথা বলে সিটিজেনশিপের ব্যাপারে। কিন্তু কনস্টিটিউশন কোনো পার্মানেন্ট কথা বলে না, এটা কেবলমাত্র যখন কনস্টিটিউশন ফোর্সে আসে 26শে জানুয়ারি 1950, সেই সময় কে কে ভারতের নাগরিক হবে, কে কে হবে না, শুধুমাত্র এতটুকু কথা কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল 5, 6, 7, 8-এ। বাকি কথা কিন্তু আর্টিকেল 11-এর মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে পার্লামেন্টের উপর, যে পার্লামেন্ট একটা ল তৈরি করবে, কোনো একটা আইন পাস করবে, সেই আইনের মাধ্যমে কিন্তু বাকি সিটিজেনশিপ সংক্রান্ত, নাগরিকত্ব সংক্রান্ত যা কিছু বিষয়, সেগুলো ডিল করবে কিন্তু একটা অ্যাক্ট, ঠিক আছে। তো সেই অ্যাক্ট পাস করেছে, সেই অ্যাক্টটাকে আমরা বলে থাকি সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সেটা বহুবার অ্যামেন্ডমেন্ট হয়েছে। লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা হয়েছে 2019-এ, সেটাকে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 CAA বলে থাকি, যেটা নিয়ে নানান রকমের কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছিল। সেটা আমরা একটু উপর দেখে নেবো কী ব্যাপার। তো সিটিজেনশিপ সংক্রান্ত বিষয় যদি আমরা কথা বলি, তাহলে দুটো উৎস আছে। একটা উৎস হচ্ছে কনস্টিটিউশন ইটসেলফ, আর একটা উৎস হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট। তো প্রথমে জানা যাক কনস্টিটিউশন কী কী বলছে। কনস্টিটিউশনের 5, 6, 7, 8 বলছে যে কারা কারা ভারতের নাগরিক হবে। 9-10-এর ব্যাপারে আমরা ডিসকাস করবো। আর যে আর্টিকেল 11 সেটা বলছে যে পার্লামেন্ট একটা ল পাস করবে, সেই লয়ের মাধ্যমে পরবর্তীকালে যে কোনো কোয়েশ্চেন রাইজ হবে, সেগুলো ডিল করবে কিন্তু পার্লামেন্টের কোনো একটা ল। তো পার্লামেন্টের সেই লটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সেটার কী কী প্রভিশন, সেগুলো আমরা ডিসকাস করবো। তো সবচেয়ে প্রথমে কনস্টিটিউশন কী বলছে দেখা যাক। কনস্টিটিউশন যখন ফোর্সে এলো 1950-তে, তখন কে কে নাগরিকত্ব পাবে সেই বিষয় নিয়ে 4টে আর্টিকেল বলা আছে, 4, 5, 6, 7, 8, ঠিক আছে। এই আর্টিকেলগুলো কিন্তু মনে রাখতে হবে, কেবলমাত্র যখন কনস্টিটিউশন ফোর্সে এলো তখনকারই কথা বলা হচ্ছে, পরবর্তীকালের নয়। পরবর্তীকালের কথায় কিন্তু ওই যে সিটিজেনশিপ অ্যাক্টের উপর আছে, সেগুলো আমরা পরে পড়বো। প্রথমে আমরা দেখে নিই আর্টিকেল 5 কী বলছে। আর্টিকেল 5 বলছে যে 1950 সালে যখন কনস্টিটিউশন এলো ফোর্সে, তখন যদি কোনো ব্যক্তি ভারতে বসবাস করে, যদি ডোমিসাইল হয়, আর সে এই 3টের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ফুলফিল করে, 3টে না, 3টের মধ্যে যে কোনো একটা, সে ভারতে জন্মগ্রহণ করেছে, অথবা তার পিতামাতার মধ্যে কেউ একজন ভারতে জন্মগ্রহণ করেছে, অথবা সে এখানে 5 বছর ধরে রয়েছে, মানে 1945 থেকে কেউ যদি আছে, তাহলে সে ভারতের নাগরিক হয়ে যাবে। তো এটা বলছে আর্টিকেল 5, ওকে। আর্টিকেল 6 কী বলছে, বলছে যে কোনো ব্যক্তি যদি পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে চলে এসে থাকে, তাহলে সে নাগরিক হয়ে যাবে যদি 19 জুলাই 1948-এর আগে এসে থাকে আর তখন থেকে বসবাস করে, ঠিক আছে। আর যদি কোনো ব্যক্তি 19 জুলাই 1948-এর পরে এসে থাকে,
তাহলে কিন্তু তাকে 6 মাস এখানে থাকতে হবে। থাকার পর তাকে রেজিস্ট্রেশন করাতে হবে, তবে সে ভারতের নাগরিক হবে। ঠিক আছে, কিন্তু এখানে আবার বলছি 1948 বলেছেন, 1948-এর পর থেকে 1950 পর্যন্ত। ঠিক আছে, তারপর না, কিন্তু তারপরে যা কিছু ঘটনা ঘটবে আবার সেই সিটিজেনশিপ অ্যাক্টের মধ্যে চলে আসবে, এই আর্টিকেল 6-এ তখন আর আসবে না। ঠিক আছে, আর্টিকেল 7 বলছে সেই সমস্ত ব্যক্তি যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে মাইগ্রেট করে চলে গেছিলো 1 মার্চ 1947, যে ব্যক্তি 1 মার্চ 1947-এর পর ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে তার নাগরিকত্ব চলে যাবে। সে যদি 1950 26 জানুয়ারির আগে ফিরে চলে আসে, 6 মাস এখানে থাকে, রেজিস্টার করায়, তাহলে সেও নাগরিক হয়ে যাবে। আর যদি না ফিরে আসে তাহলে তো সে পাকিস্তানেরই হয়ে রয়ে গেল। ঠিক আছে, এখানেও কিন্তু পাকিস্তান বলতে শুধু পাকিস্তানকে বোঝানো হচ্ছে, বাংলাদেশকেও বোঝানো হচ্ছে, কারণ পাকিস্তান বাংলাদেশ দুটো মিলিয়েই তখন 1950-এ পাকিস্তান ছিল। ঠিক আছে, আর আর্টিকেল 8 কী বলছে? আর্টিকেল 8 বলছে কোনো ব্যক্তি ইন্ডিয়ার বাইরে বসবাস করছে, মেবি সাউথ আফ্রিকাতে বসবাস করছে বা ইংল্যান্ডে বসবাস করছে, তো অন্য দেশে বসবাস করছে, কিন্তু তার পিতামাতা কেউ একজন এখানে বসবাস করতো ইন্ডিয়াতে, আনডিভাইডেড ইন্ডিয়াতে। ঠিক আছে, তো সে ইন্ডিয়ান অরিজিনের, কিন্তু এই মুহূর্তে মানে 1950 সালের কথা বলা হচ্ছে। 1950 সালে কিন্তু যখন কনস্টিটিউশন এলো, সেই মুহূর্তে কিন্তু সে অন্য দেশে রয়েছে আর সে ভারতের নাগরিকত্ব চায়। তাহলে সে কী করবে? তাহলে নিজের দেশে, যে ইংল্যান্ডে আছে সে ইংল্যান্ডে, যে সাউথ আফ্রিকাতে আছে সে সাউথ আফ্রিকাতে, ওখানে যে ইন্ডিয়ার এম্বাসি রয়েছে সেখানে গিয়ে নিজেকে রেজিস্টার করাবে আর ভারতের নাগরিকত্ব প্রাপ্ত হবে। তাহলে আর্টিকেল 5 বলছে সেই সমস্ত ব্যক্তির কথা যারা ভারতেই বসবাস করছে। আর্টিকেল 6 সেই সমস্ত ব্যক্তির কথা বলছে যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করে এসেছে। আর্টিকেল 7 বলছে সেই সমস্ত লোকের কথা যারা অলরেডি ইন্ডিয়াতে ছিল কিন্তু পাকিস্তানে মাইগ্রেট করে গেছিলো, আবার ফিরে চলে এসেছে। আর আর্টিকেল 8 বলছে সেই সমস্ত ব্যক্তির কথা যারা আউট অফ ইন্ডিয়া কোথাও বসবাস করছে। তাহলে কনস্টিটিউশন এই সমস্ত কথা বলছে, আমরা জানলাম। আর আর্টিকেল 9, 10, 11 কী বলছে? আর্টিকেল 9 বলছে যে একসাথে ভারতের নাগরিক আর অন্য কোনো দেশের নাগরিক হওয়া যাবে না। কারো কাছে যদি ইন্ডিয়ার পাসপোর্ট থাকে তাহলে কিন্তু সে কেবলমাত্র ইন্ডিয়ারই পাসপোর্ট হোল্ড করবে। অন্য কোনো কান্ট্রির সে যদি সিটিজেনশিপ ভলেন্টিয়ারিলি নেয়, নিজে থেকে যদি অন্য কোনো দেশের সিটিজেনশিপ নাগরিকত্ব সে নেয়, তাহলে ভারতের নাগরিকত্ব তার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। কেউ যদি ইউএসএ গিয়ে জব করছে কিন্তু হঠাৎ করে ইউএসএর ওখানে নাগরিকত্ব নিয়ে নিল, তাহলে ভারতের নাগরিকত্ব তাহলে তার অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর আর্টিকেল 10 বলছে যে নাগরিকত্ব একটা পার্মানেন্ট ব্যাপার। যেমন আমরা ড্রাইভিং লাইসেন্স নিলে আমাদেরকে বারবার রিনিউ করাতে হয়, বা পাসপোর্ট নিলে আমাদের বারবার রিনিউ করাতে হয় কিছু সময় অন্তর অন্তর, কিন্তু সিটিজেনশিপ সেরকম কোনো ব্যাপার নেই। সিটিজেনশিপ কেউ যদি একবার পেয়ে যায় তাহলে সে সব সময়ের জন্যই সিটিজেন থাকবে, আনটিল অ্যান্ড আনলেস পার্লামেন্ট কোনো ল তৈরি করে সেটাকে চেঞ্জ করছে। তাহলে পার্লামেন্টের ল ছাড়া কারো সিটিজেনশিপ কিন্তু যাবে না। আর আর্টিকেল 11 আমরা অলরেডি ডিসকাস করলাম। আর্টিকেল 11 বলছে যে আর্টিকেল 5, 6, 7, 8-এর কথা তো হয়ে গেল, এখন যারা সিটিজেন হচ্ছে না হচ্ছে, এর পরবর্তীকালে যেই সমস্ত কথা হবে সিটিজেনশিপ সংক্রান্ত, সেই সমস্ত বিষয়গুলো ডিল করবার জন্য পার্লামেন্ট একটা ল পাস করবে। আর তো পার্লামেন্ট আর্টিকেল 11-এর আন্ডারেই ল পাস করেছে, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। তো এত কথা আমরা জেনে নিলাম। এবার যেটা জানবো সেটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কী কী কথা বলছে। ঠিক আছে, তো কনস্টিটিউশনে কী কী প্রভিশনস ছিল আমরা জানলাম। এবার সিটিজেনশিপ অ্যাক্ট কী কী কথা বলছে। ঠিক আছে, তো সিটিজেনশিপ অ্যাক্ট ডিল করে কিসের সাথে? ডিল করে কোন ব্যক্তি সিটিজেনশিপ পাবে, কার থেকে সিটিজেনশিপ নিয়ে নেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে ডিল করে সিটিজেনশিপ অ্যাক্ট। এটা বহুবার অ্যামেন্ড করা হয়েছে, বহুবার সংশোধন করা হয়েছে। 2009-এ লেটেস্ট সংশোধন করা হয়েছিল। প্রথমে যখন এই অ্যাক্টটা এসেছিল 1955-এ, সেই সময় কিন্তু একটা কথা এখানে ছিল কমনওয়েলথ সিটিজেনশিপ। কমনওয়েলথ সিটিজেনশিপ মানে ইন্ডিয়া সহ ভারত সহ অন্যান্য যে সমস্ত কান্ট্রি ব্রিটিশ সরকারের অধীনে ছিল সেগুলোকে একসাথে বলা হয় কমনওয়েলথ। তো একটা কমনওয়েলথ সিটিজেনশিপেরও ব্যাপার ছিল। ঠিক আছে, কিন্তু সেটাকে রিপিল করে দেওয়া হয়েছে। এখন আর এরকম কোনো প্রভিশন নেই। তো কীভাবে নাগরিকত্ব পাওয়া যায়? নাগরিকত্ব পাওয়া যায় বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি, আর একটা স্পেশাল প্রভিশন আছে আসাম অ্যাকর্ড, সেটা আমরা অল্প বিস্তর জানবো। আর কীভাবে নাগরিকত্ব চলে যায়? বাই রেনাউন্সিয়েশন, বাই টার্মিনেশন, বাই ডিপ্রিভেশন। তো এগুলো একে একে করে আমরা ডিসকাস করব। তো প্রথমে আসি বার্থের কথা। 3টে ডেট আমাদের জানার আছে। 26শে জানুয়ারি 1950 থেকে 1 জুলাই 1987-এর মধ্যে কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে, তাহলে 1950 থেকে 1987-র ভিতরে কেউ যদি জন্মগ্রহণ করে, তাহলে তার মাতা পিতা ইররেসপেক্টিভ অফ দেয়ার ন্যাশনালিটি, মানে তারা কোন দেশের নাগরিক তার উপর নির্ভর করছে না। কেউ যদি 1950 থেকে 1987-র ভিতরে জন্মগ্রহণ করে তাহলে সে কিন্তু বাই ডিফল্ট ভারতের নাগরিক বাই বার্থ। ঠিক আছে, যদি 1 জুলাই থেকে শুরু করে 3 ডিসেম্বরের মধ্যে, এই সময়ের মধ্যে কেউ যদি জন্মগ্রহণ করে ভারতের মধ্যে,
তাহলে তাদের দুজন পেরেন্টসের মধ্যে কোনো একজন যদি ভারতীয় হয় তাহলে কিন্তু সে ইন্ডিয়ান সিটিজেন বাই বার্থ হবে, ঠিক আছে। দুজনের মধ্যে কোনো একজনকে কিন্তু অ্যাটলিস্ট ভারতীয় হতে হবে। আর 3 ডিসেম্বর 2004-এর পর কেউ যদি জন্মগ্রহণ করে তাহলে তার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আইদার দুজনেই ইন্ডিয়ান হোক, দুজনেই যদি ইন্ডিয়ান হয় তাহলে তার ছেলে মেয়েরাও ইন্ডিয়ান হবে, অথবা কেউ যদি একজন ইন্ডিয়ান হয় আর একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট না হয়, ঠিক আছে। ইল্লিগাল ইমিগ্রেন্ট না হলেই চলবে, যদি বিদেশিও হয় কিন্তু সে যদি ইল্লিগাল না হয়, তার কাছে যদি ভিসা থাকে তাহলেও কিন্তু সে ভারতের নাগরিক হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে বাই বার্থ, ঠিক আছে। বাই ডিসেন্ট মানে কোনো ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করছে, ঠিক আছে, তাহলে সে কীভাবে ভারতের নাগরিক হতে পারে? যদি 26শে জানুয়ারি 1950 থেকে শুরু করে 10 ডিসেম্বর 1992 এই সময়ের ভিতরে যদি কেউ জন্মগ্রহণ করে তাহলে তার কেসে যে ইয়েটা লাগবে, ফর্মুলাটা লাগবে, সেটা হচ্ছে অবশ্যই তার ফাদারকে ইন্ডিয়ান হতে হবে, ঠিক আছে। তার ফাদার যদি ইন্ডিয়ান হয় তাহলে তার মাদার যেই ন্যাশনালিটির হোক না কেন ছেলেও কিন্তু ইন্ডিয়ান হবে, ঠিক আছে। আর যদি কারো জন্ম 10 ডিসেম্বর 1992 থেকে শুরু করে 3 ডিসেম্বর 2004-এর মধ্যবর্তী সময় হয়, তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে দুজনের মধ্যে কেউ একজন ইন্ডিয়ান হলেই চলবে। তার আইদার মা অথবা বাবা, দুজনের মধ্যে কেউ একজন যদি ইন্ডিয়ান হয় তাহলেও সে বাই ডিফল্ট, বাই ডিসেন্ট সে ভারতের নাগরিক হবে। আর যদি 3 ডিসেম্বর 2004-এর পর কারো জন্মগ্রহণ হয় তাহলে বাই ডিসেন্ট সে ভারতের নাগরিক হতে পারে না, তাহলে কিন্তু তাকে রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলে সে এই পদ্ধতিতে বাই ডিসেন্ট পদ্ধতিতে কিন্তু সে ভারতের নাগরিক হবে না, তাকে রেজিস্ট্রেশন করাতে হবে সেই দেশের কাউন্সিলের মাধ্যমে, ঠিক আছে। বাই রেজিস্ট্রেশন যে কথাটা বললাম, কেউ যদি ভারতের অরিজিনের হয়, ঠিক আছে, তাহলে সে বাই রেজিস্ট্রেশন ভারতের নাগরিকত্ব পেতে পারে। কারো বাবা ঠাকুরদা ভারতীয় ছিল, সে ভারতে 7 বছর বসবাস করে ভারতের ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে পারে। বা ইন্ডিয়ান অরিজিনের ব্যক্তি দেশের বাইরে রয়েছে, যার বাবা ঠাকুরদাকেও আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল। বা কোনো ব্যক্তি যদি 7 বছরের জন্য এখানে থাকে, যেটা বললাম। আচ্ছা, আর কোনো ব্যক্তি, কোনো ইন্ডিয়ানকে যদি কেউ, ফরেনার কেউ যদি বিয়ে করে ম্যারেজের মাধ্যমে, সে ম্যারেজ করবার পর ভারতে এসে যদি 7 বছর থাকে তাহলেও সে অ্যাপ্লাই করতে পারে রেজিস্ট্রেশনের মাধ্যমে। অথবা যেটা এর আগে আমরা ডিসকাস করছিলাম, মাইনর চাইল্ড অফ ইন্ডিয়ান সিটিজেন, দুজনেই ইন্ডিয়ান কিন্তু তার বাচ্চা যদি বাইরে থাকে তাকে রেজিস্ট্রেশন করিয়ে ভারতের নাগরিকত্ব নিতে হয়। আর ওসিআই কার্ড যদি কারো কাছে থাকে গত 5 বছর ধরে, তাহলে সেও কিন্তু বাই রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করতে পারে। এবার ওসিআই কার্ডটা কী জিনিস সেটা আমরা পরে ডিসকাস করব। তো ওসিআই কার্ড যদি কারো কাছে 5 বছর থাকে তাহলে সে ইন্ডিয়াতে আসতে পারে, 1 বছরের জন্য থাকতে পারে, তারপর রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারে, তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে, ঠিক আছে। ন্যাচারালাইজেশনটাও খানিকটা একই রকমের পদ্ধতি। কোনো ব্যক্তি ভারতে 12 বছরের জন্য যদি থাকে, আর যখন অ্যাপ্লাই করবে তার আগে কন্টিনিউয়াস 1 বছরের জন্য থাকতে হবে, মাঝখানে গ্যাপ দিলে চলবে না, মাঝখানে চলে গেলাম ফিরে চলে এলাম এরকম করলে হবে না। 12 বছরের জন্য থাকতে হবে, তার মধ্যে লাস্ট 1 বছর কন্টিনিউয়াস থাকতে হবে, তবে তাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাচারালাইজেশনের মাধ্যমে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে থাকবে। দুটো জিনিস এখানে জানবার আছে। প্রথমে দুটোর মধ্যে পার্থক্য কী তাহলে? রেজিস্ট্রেশন আর ন্যাচারালাইজেশনের মধ্যে পার্থক্য কী? রেজিস্ট্রেশন হচ্ছে ভারতীয় অরিজিনেরই কোনো ব্যক্তি নিজের নাগরিকত্ব ভারত সরকার থেকে ক্লেম করছে, আর ন্যাচারালাইজেশন মানে কোনো ফরেনার ব্যক্তি যে ভারতের নাগরিক নয়, সে অ্যাপ্লাই করছে, গভর্নমেন্ট তাকে ন্যাচারালাইজ করে ভারতের নাগরিকে পরিণত করছে। দুটোর মধ্যে পার্থক্য আছে। ন্যাচারালাইজেশনে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অনেকখানি ইচ্ছার উপর নির্ভর করে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে নাগরিকত্ব দেবে না দেবে না, ঠিক আছে। এবার আরেকটা বিষয় এখানে জানার আছে, ইল্লিগাল ইমিগ্রেন্ট যারা, ঠিক আছে। ইল্লিগাল ইমিগ্রেন্ট মানে যারা বাইরে থেকে ভারতে ঢুকেছে কিন্তু তার কাছে কোনো ডকুমেন্ট নেই, অথবা তার কাছে কোনো ডকুমেন্ট ছিল, ভিসা ছিল 1 বছরের জন্য, কিন্তু 1 বছর পার করে সে হয়তো 10 বছর ধরে রয়েছে, তাহলে এরকম ব্যক্তিকে বলা হয় ইল্লিগাল মাইগ্রেন্ট। তো ইল্লিগাল মাইগ্রেন্টদের কিন্তু ন্যাচারালাইজেশন পদ্ধতিতে বা রেজিস্ট্রেশন পদ্ধতিতে কিন্তু নাগরিকত্ব দেওয়া যাবে না। এবার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ যে বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, সেটা হচ্ছে এতে একটা প্রভিশন অ্যাড করে দেওয়া হয়েছিল যে 31শে ডিসেম্বর 2014-র পর বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে 6টা কমিউনিটি, হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পারসি আর হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পারসি আর বৌদ্ধ, তো এই 6টা কমিউনিটির কোনো ব্যক্তি যদি এসে থাকে, তাদের কাছে যদি ডকুমেন্ট নাও থাকে, তাহলেও কিন্তু তাদেরকে
ইললিগাল মাইগ্রেন্ট বলা হবে না, তাদেরকে ন্যাচারালাইজেশন বা রেজিস্ট্রেশন পদ্ধতিতে নাগরিকত্ব দেওয়া যেতে পারে। তো এই বিষয়টা নিয়ে নানান রকমের কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আগে চলি আমরা। ইনকর্পোরেশন অফ টেরিটরিজের মাধ্যমেও কিন্তু কেউ ভারতের নাগরিক হতে পারে। কোনো এক ব্যক্তি কোনো এক অঞ্চলে বসবাস করে, সেই অঞ্চলটা ভারত অধিগ্রহণ করে নিল, তাহলে সেই অঞ্চলে কোন কোন ব্যক্তি ভারতের নাগরিক হবে সেটা কিন্তু একটা অর্ডারের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলতে পারে। যেমন যখন পুডুচেরিকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাকোয়ার করেছিল, তখন কিন্তু সিটিজেনশিপ পুডুচেরি অর্ডার 1962 পাস করে, এই অ্যাক্টের মাধ্যমেই একটা অর্ডার পাস করে সবাইকে কিন্তু ভারতের নাগরিকে পরিণত করে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আর একটা স্পেশাল প্রভিশন আছে যার মাধ্যমে কিছু লোকে নাগরিকত্ব দেওয়া হয়েছিল আসামের। আসাম অ্যাকর্ড বলে একটা জিনিস আছে, কি বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোক আসামে মাইগ্রেট করেছিল। তো সেই সময় আসামের যে ছাত্র পরিষদ তারা কিন্তু নানা রকমের বিরোধ করে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে একটা চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী 1 জানুয়ারি 1966 থেকে শুরু করে 1 জানুয়ারি 1966 আগে যেই সমস্ত ব্যক্তি বা আসামে এসে বসবাস করতে শুরু করেছে তাদেরকে ভারতের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে। 1 জানুয়ারি 1966 থেকে শুরু করে 25 মার্চ 1971 ভিতরে যত লোকজন এসেছে তাদেরকে 10 বছর পর নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, মানে 1981 পর তাদের নাগরিকত্ব দেওয়া হবে। আর যে সমস্ত ব্যক্তি 25 মার্চ 1971 পর এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে ইললিগাল ইমিগ্রেন্ট বলে ঘোষিত করা হবে, তাদেরকে ডিপোর্ট করে দেওয়া হবে। তো এই যে যারা আগে এলো 1 জানুয়ারি 1966 আগে, তাদেরকে কিন্তু ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর যারা 1971 আগে এসেছে তাদের 10 বছর পরও কিন্তু নাগরিকত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এগুলো তো আমরা ডিসকাস করলাম কীভাবে নাগরিকত্ব পাওয়া যায়। নাগরিকত্ব লস কীভাবে হয়, নাগরিকত্ব শেষ কীভাবে হয়, বাই রিনাউন্সিয়েশন। কোনো ব্যক্তি যদি নিজেই ডিক্লেয়ার করে দেয় যে আমার ভারতের নাগরিকত্ব চাই না, তো লিখিত রূপে কেউ যদি ডিক্লেয়ার করে দেয় তাহলে তার নাগরিকত্ব চলে যাবে। ঠিক আছে, গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করে নেবে। কিন্তু কোনো কান্ট্রির সাথে যখন ওয়ার্স টাইপের সিচুয়েশান রয়েছে, সেই সময় কিন্তু কোনো ব্যক্তি এখান থেকে নাগরিকত্ব ছেড়ে সেই দেশে গিয়ে নাগরিকত্ব নিচ্ছে, সেই সময় কিন্তু গভর্নমেন্ট যদি চায় তাহলে তার এই প্রস্তাবটাকে খারিজও করতে পারে। এবার কোনো ব্যক্তি ধরো নিজের নাগরিকত্ব ছেড়ে দিল, তাহলে তার যে মাইনর চাইল্ড আছে তাদেরও কিন্তু নাগরিকত্ব চলে যাবে। কিন্তু তখন যারা আবার 18 বছরের ঊর্ধ্বে যখন তারা অ্যাডাল্ট হয়ে যাবে, তারা যদি চায় আবার ভারতের নাগরিকত্ব নিতে, তাহলে কিন্তু তারা নিতে পারে। বাই টার্মিনেশন, গভর্নমেন্ট নিজেই কারো সিটিজেনশিপ টার্মিনেট করে দিতে পারে। টার্মিনেশন হচ্ছে কীভাবে, কেউ যদি ভলেন্টিয়ারিলি নিজের অন্য কোনো কান্ট্রি যদি সিটিজেনশিপ নিয়ে নেয়, কোনো ইন্ডিয়ান ব্যক্তিকে ইউএসএ সিটিজেনশিপ নিয়ে নিল, তাহলে তার অটোমেটিক্যালি ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে, যেটা আমরা আগেই ডিসকাস করলাম। একসাথে কোনো ব্যক্তির কাছে দুটো নাগরিকত্ব থাকতে পারে না। থার্ড হচ্ছে বাই ডিপ্রাইভেশন, গভর্নমেন্ট চাইলে কারো নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে। ধরো কোনো ব্যক্তি রেজিস্ট্রেশনের মাধ্যমে বা ন্যাচারালাইজেশন পদ্ধতির মাধ্যমে কিন্তু সিটিজেনশিপ নিয়েছে, কিন্তু জানা গেল সে ফ্রডের মাধ্যমে নিয়েছে, কোনো ডকুমেন্টে ভুলভাল করেছে নাগরিকত্ব প্রাপ্ত করেছে, তাহলে তার নাগরিকত্ব ক্যান্সেল করতে পারে। কোনো ব্যক্তি যদি ডিসলয়ালিটি দেখায় দেশের প্রতি, বা কোনো ব্যক্তি যদি কোনো কান্ট্রির সাথে ইন্ডিয়ার ওয়ার চলছে সেই সময় যদি কোনো ব্যক্তি সেই কান্ট্রির সাথে ইললিগালি কমিউনিকেট করার চেষ্টা করে, আনলফুল কমিউনিকেট করার চেষ্টা করে, তাহলে, বা ন্যাচারালাইজেশন পদ্ধতিতে ধরো বা রেজিস্ট্রেশন পদ্ধতিতে ধরো কোনো ব্যক্তি নাগরিকত্ব পেল, কিন্তু তার 5 বছরের মধ্যেই কোনো একটা বিদেশে গিয়ে 2 বছরের জন্য তার জেল হয়ে গেল, তাহলেও কিন্তু তার নাগরিকত্ব চলে যেতে পারে। আর কোনো ব্যক্তি যদি আউট অফ ইন্ডিয়া 7 বছর কন্টিনিউয়াসলি থাকে বিনা কোনো ইনফরমেশনে, তাহলেও কিন্তু তার নাগরিকত্ব চলে যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে লস অফ সিটিজেনশিপ, কী কী পদ্ধতিতে কারো নাগরিকত্ব চলে যেতে পারে। সিঙ্গেল সিটিজেনশিপ মানে ভারতে কিন্তু একটাই সিটিজেনশিপ থাকে। ঠিক আছে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ, আমরা সবাই ইন্ডিয়ান। যেই স্টেটেই তুমি বসবাস করো না কেন, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, তুমি কিন্তু ইন্ডিয়ান। সেই স্টেটে তোমার কিন্তু আলাদা করে কোনো নাগরিকত্ব হয় না। কিন্তু সুইজারল্যান্ড বা ইউএসএতে যদি দেখা যায় এরকম কিন্তু প্রভিশন আছে। কোনো ব্যক্তি যদি নিউ ইয়র্কে থাকে তাহলে সে নিউ ইয়র্কেরও সিটিজেন, আবার ইউএসএরও সিটিজেন, কিন্তু আমাদের এখানে সেরকম সিস্টেম নেই, আমরা কেবলমাত্র ইন্ডিয়ান। এই যে সিঙ্গেল সিটিজেনশিপটা রাখা হয়েছে দেশের মধ্যে একতা বজায় রাখার জন্য। ঠিক আছে, কিন্তু মানে এই যে রেসিডেন্সটাকে কিন্তু কোনো মানে ইম্পর্টেন্স যেন না দেওয়া হয়। রেসিডেন্স এভাবে যদি দেখা হয় তাহলে কি আঞ্চলিক মনোভাব সৃষ্টি হতে পারে মানুষের মধ্যে, সেই জন্যই জিনিসটা করা হয় না। কিন্তু এটা মনে রাখতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু রেসিডেন্সটাকে কোনো একটা প্রায়োরিটি, কোনো একটা ক্রাইটেরিয়া রাখতে পারে। যেমন একটা অ্যাক্ট পাস হয়েছিল, পাবলিক এমপ্লয়মেন্ট অ্যাক্ট 1957, তাতে বলা হয়েছিল যে রেসিডেন্সটাকে কোনো ক্রাইটেরিয়া রেখে এমপ্লয়মেন্ট দেওয়া যেতে পারে। কিন্তু পরে সেইগুলো এই অ্যাক্ট এক্সপায়ার্ড হয়ে যায় 1974, আর সেরকম কোনো অ্যাক্ট নেই। কেবলমাত্র আন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানাতে এরকম একটা সিস্টেম আছে, বাকি কোনো স্টেটে কিন্তু এরকম কোনো সিস্টেম নেই।
আচ্ছা, আর একটা কথা, কনস্টিটিউশন কি বলে যে ডিসক্রিমিনেশন করা যাবে না রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স আর প্লেস অফ বার্থের উপর, কিন্তু রেসিডেন্সের কথা বলা নেই। যদি গভর্নমেন্ট চায় রেসিডেন্সের উপর, মানে কে কোথায় বসবাস করে তার উপর কিন্তু ডিসক্রিমিনেট করতে পারে কোনো নির্দিষ্ট স্থানের লোকজনদের উন্নতি ঘটানোর জন্য, ঠিক আছে। তো এটা একটা ক্রাইটেরিয়া। যদি এরকম কোনো সিস্টেম নেই, মানে এখনও পর্যন্ত প্রচলিত নেই, কিন্তু অ্যাজ পার ল যদি গভর্নমেন্ট চায় তাহলে রেসিডেন্সের ভিত্তিতে কিন্তু কোনো বিষয়ে প্রায়োরিটি দেওয়া যেতে পারে। আর্টিকেল 19 বলে ফ্রি মুভমেন্ট, আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আরামসে যাতায়াত করতে পারি প্রত্যেকটা ভারতীয় নাগরিক, কিন্তু তাই বলে কেউ ট্রাইবাল এরিয়া বা শিডিউল এরিয়া, প্রোটেক্টেড এরিয়া এই সমস্ত জায়গায় কিন্তু যেতে পারে না। তো সিঙ্গেল সিটিজেনশিপ থাকলেও এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। জম্মু অ্যান্ড কাশ্মীরে সিটিজেনশিপ সংক্রান্ত কিছু কিছু স্পেশাল প্রভিশন আছে যেগুলো কিন্তু পরবর্তীকালে ডাইলিউট হয়ে গেছে। এখন এরকম কিছু না, এখন ইন ট্রানজিশন আছে, পুরোপুরি গায়েবও হয়ে যায়নি। জানো তোমরা জম্মু অ্যান্ড কাশ্মীরের এখন স্টেটহুড বলে কিছু নেই, এর এখন ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছে। সুতরাং কিছু কিছু জিনিসপত্র এখনও চেঞ্জ হচ্ছে, পরে দেখা যাবে এগুলো কীভাবে কী চেঞ্জ করে সিটিজেনশিপ সংক্রান্ত বিষয়। এবার এর আগে আমরা যে একটা কথা বললাম ওসিআই কার্ড, তো ওসিআই কার্ড ব্যাপারটা কি দেখা যাক। অনেক ভারতীয় অরিজিনাল লোক বাইরে থাকে, তারা অনেকে চায় ভারতে এসে নিবেশ করতে, অনেকে চায় আবার ভারতে এসে সেটেলমেন্ট করতে। তো তাদের সাথে ভালো রিলেশন মেনটেন করবার জন্য এলএম সাংভি কমিটি গঠন করা হয়েছিল 2000 সালে। এই যে ভারতীয় মূলের লোক বাইরে থাকে তাদেরকে ইন্ডিয়ান ডায়াসপোরা বলা হয়, ঠিক আছে। তো 2002 সালে এলএম সাংভি কমিটি একটা রেকমেন্ডেশন করে কি, যে যারা এরকম ব্যক্তি ভারতের অরিজিনাল কিন্তু বাইরে থাকে তাদেরকে একটা কার্ড দেওয়া হোক, পিওআই কার্ড, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, আর তাদেরকে কিছু সুবিধা দেওয়া হবে ইন্ডিয়াতে। 2005 সালে একটা নতুন সিস্টেম হয় ওসিআই কার্ড সিস্টেম। তো এখন 2015 সালে দুটোকে মার্জ করে দেওয়া হয়েছে। তো এখন একটাই সিস্টেম আছে, সেটা হচ্ছে ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড হোল্ডার। মানে দেখো, কোনো এক ব্যক্তি সে হয়তো অস্ট্রেলিয়াতে থাকে, কিন্তু তার বাবা ঠাকুরদাকেও হয়তো ইন্ডিয়ার সিটিজেন ছিল এক সময়। তো সেই যদি চায় অ্যাপ্লাই করতে পারে, আর সে ওভারসিজ সিটিজেনশিপ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড পেতে পারে, ওসিআই কার্ড পেতে পারে। আগে কী করা হতো, তাকে একটা ভিসা দেওয়া হতো, ভিসাতে ইউ লিখে দেওয়া হতো, ইউনিভার্সাল, মানে তার চিরকালের জন্য ভিসা হয়ে যেত পার্মানেন্ট। কিন্তু এখন আর দরকার পড়ে না, এখন শুধু ওসিআই কার্ড দেখালেই হয় কেউ যদি বাইরে থেকে এসে থাকে। তো কে ওসিআই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে? কোনো এক ব্যক্তি যে অন্য দেশের নাগরিক, এটা কিন্তু হতেই হবে, ঠিক আছে। কোনো এক ব্যক্তি যে অন্য দেশের নাগরিক, কিন্তু সে কোনো এক সময় ভারতের নাগরিক ছিল, বা তার বাবা ঠাকুরদা কেউ একজন ভারতের নাগরিক কোনো এক সময় ছিল, ঠিক আছে। অথবা সে ভারতের নাগরিক হওয়ার জন্য এলিজেবল, যোগ্য, ঠিক আছে। আর এটাও হতে পারে যে সে কোনো একটা টেরিটরি থেকে বিলং করে। ধরো কোনো ব্যক্তি পুডুচেরি থেকে বিলং করে, কিন্তু সে পুডুচেরি থেকে অনেক দিন আগেই ইউএসএতে চলে গেছে, ঠিক আছে। কিন্তু 1947 পর আমরা জানি পুডুচেরি ভারতের একটা অংশে পরিণত হয়েছে। তাহলে সেই পুডুচেরির কোনো ব্যক্তি যে এই মুহূর্তে ইউএসএতে রয়েছে, সে যদি চায় অ্যাপ্লাই করতে পারে ওসিআই কার্ডের জন্য, ঠিক আছে। আর কোনো মাইনর চাইল্ড যাদের পেরেন্টস ইন্ডিয়ান, তারাও অ্যাপ্লাই করতে পারে। আর কারো কাছে ওসিআই কার্ড আছে, তার সাথে কেউ যদি বিয়ে করে, সে 2 বছর পর সেও ওসিআই কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, তাদের অরিজিন যেন পাকিস্তান বা বাংলাদেশ না হয়, ঠিক আছে। কোনো ব্যক্তি তাদের অরিজিন যদি, তার বাবা ঠাকুরদার অরিজিন যদি পাকিস্তান বা বাংলাদেশ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু তাদের আর ওসিআই কার্ড দেওয়া হবে না, ঠিক আছে। কেন ওসিআই কার্ড নিয়ে কী লাভ হবে? ওসিআই কার্ড কেউ যদি নিয়ে নেয় তাহলে তাকে লাইফ লং ভিসা দেওয়া হবে, তাকে বারবার ভিসার দরকার পড়বে না, তা বিনা ভিসাতেই সে ইন্ডিয়াতে এন্ট্রি করতে পারে। তাকে এফআরআরওতে যেতে হবে না, এফআরআরও মানে ফরেন রিজিনাল রেজিস্ট্রেশন অফিস, তাকে সেখানে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, কিন্তু কেউ যদি ইন্ডিয়াতে এসে, কোনো ওসিআই কার্ড হোল্ডার ইন্ডিয়াতে যদি এসে রিসার্চ করতে চায়, তাহলে কিন্তু এফআরআরওতে গিয়ে একবার তাকে রেজিস্টার করাতে হয়, যে রিসার্চ পারপাসের জন্য। প্রপার্টি অ্যাকোয়ার করতে পারে, ইন্ডিয়াতে এসে জমি কিনতে পারে, কিন্তু এগ্রিকালচার ল্যান্ড কিনতে পারে না, ঠিক আছে। তাকে এনআরআইয়ের মতোই ট্রিট করা হয় বিভিন্ন জায়গাতে। যেমন তোমরা অনেক সময় দেখে থাকবে, কোনো মনুমেন্টে ঘুরবার জন্য ইন্ডিয়ানদের জন্য 10 টাকা থাকে, আর বিদেশিদের জন্য হয়তো 100 টাকার টিকিট থাকে। তো এনআরআইদের জন্য কিন্তু 10 টাকারই টিকিট থাকে। তো ওসিআই কার্ড হোল্ডারের ব্যক্তিকে কিন্তু এনআরআইয়ের মতোই ট্রিট করা হবে ব্যাঙ্কিংয়ে বা অন্যান্য অনেক কিছু ফ্যাসিলিটিতে। হ্যাঁ, রেস্ট্রিকশন কী কী আছে? কোনো ওসিআই কার্ড হোল্ডার এসে কিন্তু ইন্ডিয়াতে এসে বলতে পারে আমি ভোট দেবো, ঠিক আছে, বা গভর্নমেন্টের কোনো অফিসে জব করব, বা প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট অফ জাজ, হাইকোর্ট বা এমএলএ এমপির পোস্ট নেবো, এগুলো কিন্তু কোনো ওসিআই কার্ড হোল্ডার করতে পারে না, ঠিক আছে। তো ওসিআই কার্ড সম্পর্কে আমরা ডিসকাস করলাম। তো পুরো সিটিজেনশিপটা আমাদের কমপ্লিট হয়ে গেল চ্যাপ্টার। যদি কুইক রিক্যাপ করি, আর্টিকেল 5 বলছে কে সিটিজেন হবে, যারা ভারতে বসবাস করছে। আর্টিকেল 6 বলছে যারা পাকিস্তান থেকে মাইগ্রেট করেছে তারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাবে। 7 বলছে যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছিলো কিন্তু রিটার্ন চলে এসেছে, তারা কীভাবে সিটিজেন হয়ে যাবে। আর আর্টিকেল 8 বলছে যে ইন্ডিয়ান অরিজিনের ব্যক্তি বাইরে কোথাও বসবাস করছে তারা কীভাবে সিটিজেন হবে। আর আর্টিকেল 9 বলছে যে
কোনো ব্যক্তি যদি বাইরের সিটিজেনশিপ নিয়ে থাকে তাহলে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ ক্যান্সেল হয়ে যাবে। আর্টিকেল 10 বলছে যে কোনো এক ব্যক্তি একবার সিটিজেনশিপ পেয়ে গেলে তার সিটিজেনশিপ কন্টিনিউ হতে থাকে, রিনিউয়ের কোনো দরকার পড়ে না। আর আর্টিকেল 10 বলছে যে আর্টিকেল 11 বলছে পার্লামেন্ট কিন্তু ল তৈরি করতে পারে সিটিজেনশিপ সংক্রান্ত। তো এটা ছিল আমাদের সিটিজেনশিপ অ্যাক্ট। পরের চ্যাপ্টারে আমরা পড়বো ফান্ডামেন্টাল রাইটস, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো পরের চ্যাপ্টারে আমাদের দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ।